নিউ ইয়র্ক টাইমস বলছে মাত্র $50 মিলিয়ন নিজেদের বিক্রি করতে চেয়েছিল নেটফ্লিক্স, কিন্তু সেদিন ব্লকবাস্টারের সিইও অট্টহাসি হেসে ওদের তাড়িয়ে দিয়েছিলেন। নেটফ্লিক্সকে হেসেই উড়িয়ে দিয়েছিল ব্লকবাস্টার। সারা বিশ্বে তখন এদের রাজত্ব। 9,000 ব্লকবাস্টারের বিশ্বব্যাপী স্টোর সংখ্যা ছিল। অলিতে গলিতে দোকান। আর আজ পৃথিবীতে মাত্র একটাই ব্লকবাস্টার স্টোর টিম টিম করে জ্বলছে। আমেরিকা থেকে এশিয়া, ডিভিডি ভাড়ার দুনিয়ায় ওরা ছিল একচ্ছত্র অধিপতি। কেউ ভাবতেই পারেনি এই দৈত্যেরও পতন হতে পারে। অন্যদিকে যে নেটফ্লিক্সকে তারা ভিখারি ভেবেছিল, তারা আজ কোটি কোটি মানুষের ড্রয়িং রুমে। কিভাবে ঘটলো এই ম্যাজিক? অহংকারী পতনের মূল। আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো যা শুনলে আপনারও গায়ে কাঁটা দেবে। একটা সামান্য ভুল আর $1 বিলিয়ন সাম্রাজ্য ধুলোয় মিশে গেল। টপ সিক্রেট। ব্লকবাস্টারের আয়ের আসল উৎস সিনেমা ছিল না, ছিল জরিমানা। ভিডিওর শেষে এমন একটা গোপন সত্যি আপনাদের জানাবো, যা জানলে বুঝবেন ওরা আসলে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছিল। শেষ পর্যন্ত না দেখলে চরম মিস করবেন। সময়টা 90-এর দশকের শেষ ভাগ, 1997 থেকে 2000। ছুটির দিনে ব্লকবাস্টারের দোকানে গিয়ে ডিভিডি ভাড়া করাটা তখন একটা বিশাল স্ট্যাটাস সিম্বল ছিল। কাঁচা কাঁচা টাকা উঠছিল বাতাসে, কোনো কম্পিটিশন নেই। $6 বিলিয়ন বেশি। 2004 সালে ব্লকবাস্টারের বার্ষিক আয় ছিল। কাস্টমাররা বাধ্য হয়ে ওদের কাছেই যেত, কারণ কোনো কম্পিটিশন ছিলই না। রাজা যখন অন্ধ হয়ে যায় তখন পতন নিশ্চিত। ব্লকবাস্টার ভেবেছিল এই রাজত্ব চিরকাল এইভাবেই চলবে। একদিন অ্যাপোলো 13 সিনেমাটা জমা দিতে দেরি হওয়ায় এই লোকটার কাছে, অর্থাৎ রিড হেস্টিংস, নেটফ্লিক্সের প্রতিষ্ঠাতা, $40 লেট ফি চেয়েছিল ব্লকবাস্টার এই ব্যক্তির কাছে। রাগে ফেটে পড়েছিলেন তিনি। এই একটা প্রশ্নই জন্ম দিল নেটফ্লিক্সের। তিনি ঠিক করলেন এমন একটা কোম্পানি বানাবেন যেখানে কোনোদিন লেট ফি থাকবে না। কেন আমাকে ভাড়ার থেকেও বেশি জরিমানা দিতে হবে? এই সেই প্রশ্ন ছিল। দোকানে যাওয়ার ঝামেলা শেষ। নেটফ্লিক্স সোজা মানুষের পোস্ট বক্সের সিনেমা পাঠাতে শুরু করলো। নেটফ্লিক্সের গেম প্ল্যান কী ছিল জানেন? অনলাইনে ভিডিও ডিভিডি বুকিং হবে, হ্যাঁ, ডাকযোগে বাড়িতে ডেলিভারি হবে, আর মাসিক সাবস্ক্রিপশন থাকবে, কোনো লেট ফি থাকবে না। কিন্তু শুরুতে ডিভিডি বাই মেল সার্ভিসের লোকসান হচ্ছিল চরম। বাধ্য হয়েই তারা গেল সেই অহংকারীর রাজার দরবারে। নেটফ্লিক্সের সংগ্রাম কি ছিল? 1997-তে প্রতিষ্ঠা হয়েছিল, 1999-তে সাবস্ক্রিপশন চালু করেছিল, আর 2000-এ তীব্র অর্থ সংকটে পড়ে গেল। ডালাসের হেডকোয়ার্টারে ব্লকবাস্টারের সিইও জন অ্যান্টিওকোর সামনে দাঁড়ালো ছোট্ট নেটফ্লিক্সের টিম। সেই ঐতিহাসিক মিটিং, ডালাস 2000 সাল। প্রস্তাব ছিল পার্টনারশিপের। অ্যান্টিওকো মুখের উপর হেসে দিয়েছিলেন, বললেন এই ইন্টারনেট দিয়ে ব্যবসা হয় না, মানুষ দোকানে এসেই ডিভিডি নেবে। আজকের দিনে নেটফ্লিক্সের ভ্যালুয়েশন দেখলে অ্যান্টিওকোর আত্মা হয়তো কেঁদে ওঠে, কিন্তু সেদিন তার চোখে ছিল অহংকারের পর্দা। 50 মিলিয়ন থেকে $300 বিলিয়ন সাম্রাজ্য। ভাবা যায়? জানেন কেন ওরা নেটফ্লিক্সের লেট ফি ছাড়া মডেল বানাতে চায়নি বা মানতে চায়নি? কারণ ওদের বিশাল আয়ের একটা বড় অংশ আসতো কাস্টমারদের জরিমানা করে। এটাই হচ্ছে ব্লকবাস্টারের অন্ধকার দিক। লেট ফি ছিল তাদের ব্যবসার মূল চালিকা শক্তি। কাস্টমারদের পকেট কাটা এই লেট ফি থেকে আসতো বিলিয়ন বিলিয়ন ডলার, আর এটাই হলো তাদের কাল। হ্যাঁ, ডিভিডি রেন্টাল থেকে 50% আয় করতো ব্লকবাস্টার, লেট ফি থেকে 16%, আর স্ন্যাক্স থেকে 29%। মানুষ আসলে ব্লকবাস্টারকে ভালোবাসতো না, বাধ্য হয়ে তার কাছে যেত। সুযোগ পেতেই সবাই দলে দলে নেটফ্লিক্সের দিকে ছুটলো। লেট ফি নিয়ে চরম বিরক্তি প্রকাশ করতে লাগলো কাস্টমাররা। ইন্টারনেটের স্পিড বৃদ্ধি, নেটফ্লিক্সের বাড়িতে বসে সুবিধা, এই সমস্ত সুবিধার কারণে ব্লকবাস্টার ছাড়তে বাধ্য হলো মানুষ।
ধীরে ধীরে পৃথিবীতে ইন্টারনেটের স্পিড বাড়তে থাকলো, আর রিড হেস্টিংস বুঝে গেলেন এটাই সুযোগ। ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রসার ঘটে গেল। তারা আর শুধু আমেরিকায় আটকে রইল না, ইন্টারনেটকে হাতিয়ার করে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ছক কষল। নেটফ্লিক্স লঞ্চ করলো স্ট্রিমিং সার্ভিস। ডিভিডি প্লেয়ার ছুঁড়ে ফেলে মানুষ সোজা কম্পিউটার আর টিভিতে সিনেমা দেখা শুরু করলো। জানুয়ারি 2007, ডিভিডির যুগ শেষের শুরু হয়ে গেল। ব্লকবাস্টারের বোর্ড মেম্বাররা তখনও বলছে, আরে মানুষ তো পরিবারের সাথে পপকর্ন কিনতে দোকানে আসবেই। কি ভয়ঙ্কর বোকা তারা, অন্ধত্বের চূড়ান্ত সীমা পার করে গিয়েছিল। তখনও ফিজিক্যাল স্টোর খুলে যাচ্ছে ব্লকবাস্টার। বাস্তবকে অস্বীকার করে তারা নিজেদের মিথ্যা সান্ত্বনা দিয়ে যাচ্ছিল, আর ওদিকে মাটি সরে যাচ্ছিল পায়ের তলা থেকে। ব্লকবাস্টারের অজুহাত কি? স্ট্রিমিং টিকবে না, ইন্টারনেটে বাফারিং হয়, আমরাই রাজা, মানুষ দোকানে এসে পপকর্ন কিনতে ভালোবাসে, এই সমস্ত। ওয়েট, টাইগার, ট্যাগ ডাজ নট এক্সিস্ট, আই মাস্ট ইউজ স্টিকার। বুঝলেন? চারদিকের খবর তখন একটাই, ব্লকবাস্টার ডুবছে। চোখের সামনে একটা বিশাল সাম্রাজ্য তাসের ঘোরের মতো ভেঙে পড়ছে। যেখানে নেটফ্লিক্স রকেটের মতো উঠছিল, সেখানে ব্লকবাস্টারের শেয়ার হোল্ডাররা মাথায় হাত দিয়ে বসেছিল। যখন ওরা বুঝলো যে অনলাইনে আসতেই হবে, তখন বড্ড দেরি হয়ে গেছে। টেকনোলজির কাছে হেরে গেল পুরনো ব্যবসা। চোখের সামনে ধস নামলো, হুড়মুড় করে পড়তে শুরু করলো ওদের শেয়ারের দাম। পেনি স্টকে পরিণত হলো টোটাল কোম্পানি। পুরনো সাফল্য আঁকড়ে ধরে বসে থাকলে আপনিও যে কোনো দিন মার্কেট থেকে আউট হয়ে যেতে পারেন। সময় মতো না বদলালে এটাই পরিণতি হয়। অবশেষে এলো সেই দিন, 2010 সালের 23শে সেপ্টেম্বর। দেওয়ালে পিঠ ঠেকে গেল বিশাল এই দৈত্যের। $1 বিলিয়ন লস 2010 সালে ব্লকবাস্টারের পাহাড় প্রমাণ দেনা হয়ে গেল। যে কোম্পানি এক সময় $6 বিলিয়ন আয় করত, তারা নিজেদের দেউলিয়া বলে মেনে নিতে বাধ্য হলো। এই ছিল খবর। এবার সেই গোপন সত্যিটা ফাঁস করব। কেন ব্লকবাস্টার ইন্টারনেট স্ট্রিমিংয়ে আসতে চায়নি? রেডি তো শোনার জন্য? আসল সত্যিটা এবার শুনুন, যা আমি শুরুতে বলেছিলাম। ব্লকবাস্টারের ইঞ্জিনিয়াররা অনেক আগেই ইন্টারনেট স্ট্রিমিং বানানোর কথা বলেছিল বোর্ডকে, কিন্তু ম্যানেজমেন্ট সেটা ডাস্টবিনে ফেলে দেয়। তারা জানতো স্ট্রিমিং আনলে মানুষ আর দোকানে আসবে না, আর তাহলে লেট ফি এর বিশাল টাকাটা আসতো না। সাময়িক লাভের লোভে ওরা ভবিষ্যৎকে খুন করেছিল। সময় কাউকে ছেড়ে কথা বলে না। আজ যে রাজা, কাল সে রাস্তার ভিখারি হতে যদি সময় বদলাতে পারে, তবে তা হবেই। যারা মাত্র 50 মিলিয়নে কিনতে অস্বীকার করেছিল, সেই নেটফ্লিক্স আজ ব্লকবাস্টারের কবরের উপর দাঁড়িয়ে রাজত্ব করছে। কি মধুর প্রতিশোধ! যারা তাড়িয়ে দিয়েছিল, তাদের সামনেই নেটফ্লিক্স রাজা হয়ে গেল। আজ নেটফ্লিক্স শুধু প্ল্যাটফর্ম নয়, তারা অস্কার জেতা সিনেমা আর সিরিজের জন্মদাতা। এটাই হলো ভিশন নেটফ্লিক্স অরিজিনালস। শুধু সিনেমা দেখানো নয়, তারা এখন সিনেমা বানায়। আপনার জীবনে বা ব্যবসায় যদি নতুন কিছু আসে, তাকে ভয় পাবেন না, মানিয়ে নিতে শিখুন, নইলে ব্লকবাস্টারের মতো ইতিহাস হয়ে যাবেন। পরিবর্তনকে আলিঙ্গন যারা করতে পারে না, তারা হারিয়ে যায়। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। আপনার স্কিল আর চিন্তাভাবনা কি সেই গতির সাথে তাল মেলাতে পারছে? এখন এআই আর টেকনোলজির যুগ। আপনি যদি নিজেকে আপডেট না করেন, তবে আপনার জায়গাও অন্য কেউ নিয়ে নেবে। আগামীর বিশ্ব এআইকে নিয়ে টিকে থাকতে হবে। স্মার্ট সঞ্চয়ের সাথে থাকলে আপনিও সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন। পৃথিবীতে টেকার একটাই মন্ত্র, থাকার একটাই মন্ত্র, শিখতে থাকুন। আপনার সুযোগ, প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। পরের চমকে দেওয়া গল্পটা কোনটা শুনতে চান? নোকিয়ার করুণ পতন নাকি ইয়াহু কিভাবে শেষ হলো? অবশ্যই কমেন্ট করে জানান। এই গল্পটা যদি আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।